সাউথ আফ্রিকান এয়ারওয়েজ ফ্লাইট 295 তাইওয়ান থেকে মরিশাসের দিকে যাচ্ছিল। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। বিমানটি উচ্চতায় পৌঁছেও গিয়েছিল এবং যাত্রীদের কোনো উদ্বেগ ছিল না। কিন্তু হঠাৎ করেই একটি অজানা বিপদ সামনে এসে দাঁড়ালো। ককপিটের সতর্কতার সাইরেন বেজে উঠল এবং জানা গেল যে কার্গো ডেকে হঠাৎ আগুন লেগেছে। এতে পুরো ফ্লাইটে হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। পাইলট এবং ক্রু আগুন নিয়ন্ত্রণের যথাসাধ্য চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। কেবিনে ধোঁয়া ভরে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল এবং পরিস্থিতি মিনিটে মিনিটে খারাপ হচ্ছিল। পাইলট কি এই ধ্বংসাত্মক আগুন থেকে বিমানটিকে বাঁচাতে পারবে, নাকি এই ফ্লাইটটি একটি মর্মান্তিক দুর্ঘটনার রূপ নেবে? আসুন আমরা এমন একটি ঘটনার কথা জানি যা আজও রহস্য হয়ে রয়েছে। 27 নভেম্বর 1987 140 জন যাত্রী এবং 19 জন ক্রু সদস্য তাইওয়ানের শহর থেকে সাউথ আফ্রিকান এয়ারওয়েজ 747 বিমানে ওঠেন। এই বিমানটি মরিশাস থেকে সাউথ আফ্রিকার জোহানবার্গে পৌঁছানোর কথা ছিল। এটি একটি দীর্ঘ ফ্লাইট ছিল। মরিশাস পর্যন্ত পৌঁছাতে 10 ঘন্টা সময় লাগত। এই ফ্লাইটে 747 বিমান ব্যবহৃত হচ্ছিল, যাকে কম্বি বলা হয়, কারণ এতে একই ডেকে যাত্রী এবং কার্গো উভয় বহন করা যায়। বিমানের সামনের 2/3 যাত্রীরা বসেছিলেন আর পিছনের অংশটি কার্গো বহনের জন্য ব্যবহৃত হচ্ছিল। এই বিমানে জাপান, অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং ইউরোপের নাগরিকরা ছিলেন, যাদের বেশিরভাগই দক্ষিণ আফ্রিকায় ফিরছিলেন। ফ্লাইট 295-এর দায়িত্বে ছিলেন 49 বছর বয়সী ক্যাপ্টেন ডেভিড আইস। তিনি পূর্বে বিমান বাহিনীর পাইলট হিসেবে কাজ করেছিলেন। তার প্রায় 14,000 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। ডেভিডের সাথে ফার্স্ট অফিসারের দায়িত্বে ছিলেন 37 বছর বয়সী ডেভিড হ্যামিল্টন। তারও 7,000 ঘন্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 4,000 ঘন্টার অভিজ্ঞতা ছিল 747 বিমান চালানোর। এই দুই পাইলটের পেছনে বসেছিলেন 45 বছর বয়সী ফ্লাইট ইঞ্জিনিয়ার বেলাগার্ডা, যার 747 বিমান চালানোর হাজার হাজার ঘন্টার অভিজ্ঞতা ছিল। এটি একটি দীর্ঘ ফ্লাইট হওয়ায় রিলিফ ফার্স্ট অফিসার হিসেবে 37 বছর বয়সী একজন এবং রিলিফ ফার্স্ট ইঞ্জিনিয়ার হিসেবে 34 বছর বয়সী অ্যালেন ড্যানিয়াল উপস্থিত ছিলেন। এই দুই পাইলট সমুদ্রের উপর দীর্ঘ যাত্রার সময় ককপিটের দায়িত্ব নেবেন, যাতে মূল পাইলট কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারেন। রাত প্রায় 9:45 নাগাদ সাউথ আফ্রিকান এয়ারওয়েজ ফ্লাইট 295 140 জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে টেক অফ করে। কিছুক্ষণ পরে ক্যাপ্টেন বিমানটিকে দক্ষিণ দিকে ঘুরিয়ে মরিশাসের দীর্ঘ যাত্রা শুরু করেন। টেক অফের প্রায় 30 মিনিট পর বিমানটি তার নির্ধারিত উচ্চতায় পৌঁছায় এবং দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উড়তে শুরু করে। পাইলটরা নিয়মিতভাবে হংকং, ব্যাংকক এবং কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে তাদের অবস্থানের রিপোর্ট দিচ্ছিলেন। টেক অফের প্রায় 90 মিনিট পর পাইলটরা জোহানবার্গে জার নামে একটি রেডিও স্টেশনের সাথে যোগাযোগ করেন। এই রেডিও স্টেশনের প্রধান লক্ষ্য ছিল এয়ারলাইন যাতে তাদের বিমানের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারে এবং কোনো সমস্যা হলে তাদের সাহায্য প্রদান করতে পারে। সেই সময় সাউথ আফ্রিকান এয়ারওয়েজ এমন একটি এয়ারলাইন্সের মধ্যে একটি ছিল যাদের এই ধরনের সুবিধা ছিল। তখন পাইলটদের মধ্যে স্বাভাবিক কথোপকথন চলছিল, যাত্রীদের খাবার পরিবেশন করা হচ্ছিল এবং অনেক যাত্রী দীর্ঘ যাত্রার জন্য ঘুমানোর চেষ্টা করছিল। তখন ককপিট ভয়েস রেকর্ডের দ্বারা রেকর্ড করা অডিও থেকে জানা যায় যে ডিনারের সময় প্রথমবার পাইলটরা বিমানে কোনো সমস্যা অনুভব করেন এবং এটি কোনো ছোটোখাটো সমস্যা ছিল না, বরং বিমানে আগুন লাগার সংকেত ছিল, যা প্রথমে ফ্লাইট ইঞ্জিনিয়ার বুঝতে পারেন এবং তিনি পাইলটদের জানান যে বিমানের কার্গোতে আগুন লেগেছে, যা যাত্রীদের ঠিক পেছনে অবস্থিত। এই পরিস্থিতির মানে ছিল যে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। যখন ঘটনাগুলোর ধারা দ্রুত পরিবর্তন হচ্ছিল, তখন ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা যায় যে পাইলটদের মৃদু কথোপকথন হঠাৎ করে একটি গুরুতর সমস্যায় পরিণত হয়। যে পাইলটরা আগে মজা করছিলেন, তারা এখন একটি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছিলেন। বিমানের ভেতরে আগুনের পরিস্থিতি পাইলটদের প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দেয়। ইঞ্জিনিয়ার লক্ষ্য করেন যে সার্কিট ব্রেকার বারবার ট্রিপ হচ্ছে, যা একটি গুরুতর সংকেত ছিল যে আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আগুন যত ছড়াতে থাকে, সার্কিট ব্রেকারগুলো ট্রিপ হতে থাকে এবং শেষ পর্যন্ত আগুন ককপিট ভয়েস রেকর্ডারের সাথে সংযুক্ত তারও পুড়িয়ে ফেলে। এর মানে ছিল পাইলট এবং ক্রু সদস্যদের শেষ সংযোগ রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এই জরুরি পরিস্থিতিতে ক্যাপ্টেন মরিশাসের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করেন। এই কথোপকথন মরিশাসের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের রেকর্ডিং থেকে পাওয়া গেছে, যা ভয়াবহ পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরে। গুড মর্নিং, গুড মর্নিং, আমরা এটি সমস্যা পেয়েছি এবং আমরা জরুরি অবস্থা ঘোষণা করছি।
পাইলটের এই কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সঙ্গে সঙ্গেই পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করেন। এই অডিও স্পষ্টভাবে দেখায় যে আগুন লাগার পরেও বিমানটি মরিশাস পর্যন্ত ভ্রমণ করছে। তখনও প্লেনটি মরিশাস থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে ছিল এবং দ্রুত ১৪,০০০ ফুট উচ্চতায় নেমে আসছিল। প্লেনের ক্যাপ্টেন এবং তার সহকর্মীরা জানতেন যে তাদের যত দ্রুত সম্ভব কাছাকাছি কোনো স্থানে অবতরণ করতে হবে, কারণ সাধারণত আগুন লাগার পর পাইলটের কাছে বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য মাত্র ২০ মিনিটের কম সময় থাকে। এই ভিডিওর শুরুতে যে রেডিও স্টেশনের কথা বলা হয়েছিল সেটি একটি ২৪ ঘন্টা চালিত রেডিও স্টেশন ছিল, যা সাউথ আফ্রিকান এয়ারওয়েজ দ্বারা পরিচালিত হয়। এই স্টেশনে পাইলট এবং এয়ারলাইন্সের সকল ফ্লাইটের মধ্যে হওয়া কথোপকথন রেকর্ড করা হয়। কিন্তু ২৭ নভেম্বর ১৯৮৭ সালে, যেদিন ফ্লাইট 295-এর সাথে এই দুর্ঘটনা ঘটেছিল, সেই দিনের সমস্ত রেকর্ড হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেদিনের একদিন আগের এবং একদিন পরের সমস্ত রেকর্ডিং পাওয়া গিয়েছিল, কিন্তু শুধুমাত্র সেই দিনের রেকর্ডিং অনুপস্থিত ছিল। এটি এই সন্দেহকে আরও গুরুতর করে তোলে যে কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। পাইলটের সঙ্গে আলাপ চলাকালীন এমন কিছু কথা হয়েছিল যা প্রকাশ্যে বলা সম্ভব ছিল না। সম্ভবত এই কারণেই এই আলাপের রেকর্ডিং ইচ্ছা করে মুছে ফেলা হয়েছিল, যাতে গুরুত্বপূর্ণ তথ্যটি বিশ্ব থেকে গোপন করা যায়। কিন্তু কেন? এর সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি। এছাড়াও এর পেছনে দক্ষিণ আফ্রিকার সরকারের হাত রয়েছে বলে মনে করা হয়। এখন এমনটা কেন হতে পারে, আসুন একটু বোঝার চেষ্টা করি। ১৯৮৭ সালে দক্ষিণ আফ্রিকা তার প্রতিবেশী দেশ অ্যাঙ্গোলার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এই যুদ্ধের জন্য তার বিপুল পরিমাণে অস্ত্র এবং যন্ত্রপাতির প্রয়োজন ছিল। কিন্তু একটি বড় সমস্যা ছিল যে ওই সময় দক্ষিণ আফ্রিকার উপর আন্তর্জাতিকভাবে অস্ত্র নিষেধাজ্ঞা জারি ছিল, যার ফলে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং যন্ত্রপাতি সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য দক্ষিণ আফ্রিকার সরকার একটি অভিনব এবং বিপজ্জনক পথ বেছে নেয়। তারা অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে এবং দক্ষিণ আফ্রিকার এয়ারওয়েজের যাত্রীবাহী ফ্লাইট ব্যবহার করে অস্ত্র পাচার শুরু করে। এই ফ্লাইটগুলির মধ্যে যাত্রীদের মালপত্রের সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্র লুকিয়ে পাঠানো হতো। যাত্রীদেরও এই ব্যাপারে কিছুই জানানো হতো না যে বিমানে তারা ভ্রমণ করছে তাতে বিপজ্জনক অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলোর মধ্যে ছিল মিসাইল, গান এবং অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা অত্যন্ত বিপজ্জনক। এটি ধারণা করা হচ্ছে যে ফ্লাইট 295-এ আগুন লেগেছিল সেটিও এই অস্ত্রগুলোর কারণে হতে পারে, যা বিমানটিতে লোড করা হয়েছিল। এভাবে সরকার তার প্রয়োজনীয়তা পূরণের জন্য যাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি করেছিল। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ছিল। যদি এটি প্রমাণিত হতো যে যাত্রীবাহী বিমানে অবৈধভাবে অস্ত্র পাচার হচ্ছে, তাহলে এতে দক্ষিণ আফ্রিকান এয়ারওয়েজের উপর নিষেধাজ্ঞা আসতে পারে এবং দেশের সরকারের বড় বিপদ হতে পারে। এখন ঘটনায় ফিরে আসা যাক। ককপিটে বসা পাইলট এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ তাদের কাছে একটি অ্যালার্ম শোনা যায়। এই অ্যালার্মের অর্থ হলো আগুনের ধোঁয়া এখন যাত্রীদের কম্পার্টমেন্টে প্রবেশ করছে এবং আগুন দ্রুত এগিয়ে আসছে। পাইলট জরুরি প্রোটোকল মেনে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ক্যাপ্টেনের এটা ভালোভাবেই উপলব্ধ ছিল যে এই আগুন এমন কিছু অস্ত্র বা পদার্থের কারণে লেগেছে যে আইনত বিমানে থাকা উচিত ছিল না। এই পরিস্থিতিতে পাইলটদের কাছে সীমিত বিকল্প ছিল। ক্যাপ্টেন স্পষ্টতই জানতেন যে যদি তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি ঘোষণা দেন এবং বিমানকে নিকটবর্তী একটি বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করেন, তাহলে বিমানের পরীক্ষা করা হবে এবং এই পরীক্ষার সময় যদি অবৈধ অস্ত্র এবং অন্যান্য সন্দেহজনক পদার্থ পাওয়া যায়, তাতে এয়ারলাইন্সের খ্যাতি নষ্ট হবে এবং দক্ষিণ আফ্রিকার এয়ারলাইন্সের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। এছাড়া ক্যাপ্টেনকে নিজের চাকরি হারানোর ঝুঁকির মুখোমুখি হতে হবে। তাই পাইলট চেকলিস্ট অনুসরণ করে আগুন নেভানোর চেষ্টা করছেন। ক্যাপ্টেনের সামনে একটি কঠিন সিদ্ধান্ত রয়েছে। তিনি কি মরিশাস পর্যন্ত ফ্লাইট থেকে অব্যাহত রাখবেন নাকি তৎক্ষণাৎ জরুরি অবতরণের চেষ্টা করবেন? তারা জোহানেসবার্গের একটি রেডিও স্টেশনের সাথে যোগাযোগ করে এবং সাহায্য প্রার্থনা করে। রেডিও অপারেটর বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে, যারা ক্যাপ্টেনকে নির্দেশ দেয় যে তিনি আগুন নিভিয়ে মরিশাসের দিকে যাত্রা অব্যাহত রাখুক। এতে পরিস্থিতি এমন হয়ে ওঠে যে পাইলটরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মরিশাসের দিকে এগিয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টা পর আগুন আবার লেগে যায়, যা একটি ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, ক্যাপ্টেন কি নিজের এবং যাত্রীদের জীবন রক্ষা করতে চেষ্টা করছেন, নাকি তার প্রথম অগ্রাধিকার ছিল তার চাকরি এবং বিমান সংস্থার সুনাম রক্ষা করা? তারা কি সত্যিই ১০০ জনেরও বেশি মানুষের জীবন বিপন্ন করে তাদের বিমান সংস্থা এবং ক্যারিয়ার রক্ষা করার চেষ্টা করছেন? দুঃখজনকভাবে আমাদের কাছে হারানো রেডিও স্টেশনের টেপ নেই। আমরা কখনোই জানব না সেই রাতে আসলে কি ঘটেছিল।
রেডিও অপারেটর যিনি সেদিনের ডিউটিতে ছিলেন দাবি করেন যে ফ্লাইটের নিয়মিত যোগাযোগের পর বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যদিও কিছু বিশেষজ্ঞরা বলেছেন এত দীর্ঘ সময় ধরে একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অস্বাভাবিক, বিশেষ করে একটি ব্যস্ত আন্তর্জাতিক রুটে। এই কারণে হারানো টেপের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। যদি সেই টেপটি পাওয়া যেত তবে এটি নিশ্চিত করা যেতে পারত যে পাইলটদের সরকার দ্বারা আগুন নেভানোর এবং মরিশাসের দিকে উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল কিনা। এখন পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছিল। যখন বিমানটি মরিশাসের কাছে পৌঁছাচ্ছিল, কার্গো ডিব্বে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে, যা যাত্রীদের ঠিক পেছনের অংশে ধোঁয়া এবং তাপ ছড়িয়ে দেয়। পাইলটরা বিমানটিকে দ্রুত নামানোর চেষ্টা করেন, কিন্তু আগুন এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে বিমানের সামনের ডান পাশের ট্যাঙ্কার আগুনের লেলিয়ান শিখায় পড়ে। যাত্রীরা তাপ এবং ধোঁয়া থেকে বাঁচার জন্য বিমানের সামনের দিকে দৌড়াতে শুরু করে। পেছনে আগুনের ভয়াবহ রূপ এবং ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু কার্গো ডিব্বে পৌঁছানোর পর তিনি দেখতে পান যে আগুন এতটাই ভয়াবহ যে এটা নেভানো অসম্ভব। পাইলটরা বিষাক্ত ধোঁয়ার বিস্তার রোধ করার চেষ্টা করে বিমানের এয়ার সার্কুলেশন সিস্টেম বন্ধ করে দেন, কিন্তু আগুন এত মারাত্মক ছিল যে এটি কার্যকর হয়নি। বিষাক্ত ধোঁয়া দ্রুত পুরো বিমানে ছড়িয়ে পড়ে এবং অনেক যাত্রীর মৃত্যু হয় কার্বন মনোক্সাইডের কারণে। আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে বিমানের ছাদের তারগুলি পুড়ে যেতে শুরু করে, ফলে পাইলটদের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি একের পর এক নিষ্ক্রিয় হতে থাকে। পাইলটদের চোখ কান, যা বিমান নিয়ন্ত্রণের একমাত্র উপায় ছিল, তা ধীরে ধীরে অন্ধ হতে শুরু করে। তারা মরিশাস এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করেছিল। তারা এখনও বিমানবন্দর থেকে 241 কিলোমিটার দূরে ছিল এবং সময় দ্রুত ফুরিয়ে আসছিল। কেবিন এবং ককপিটের ধোঁয়া এতটাই জমে গিয়েছিল যে পাইলটদের সামনে কেবল দরজা খোলার বিকল্প ছিল। যদিও তাদের জানা ছিল যে এই পদক্ষেপটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ এত উচ্চতায় এবং দ্রুতগতিতে দরজা খোলার ফলে বিস্ফোরক ডিপ্রেশন ঘটতে পারে, যার কারণে কেবিনের ভেতর এবং বাইরে বাতাসের চাপের মধ্যে আকস্মিক বড় পরিবর্তন ঘটবে, যার ফলে কেবিনের সমস্ত বাতাস দ্রুত বাইরে চলে যাবে। এই অবস্থায় বিমানের মধ্যে থাকা মানুষ এবং মালপত্র বাইরে ছিটকে পড়তে পারে। শুধু তাই নয়, বাতাসের চাপের পরিবর্তনের কারণে অক্সিজেনেরও অভাব দেখা দেবে, যা পাইলট এবং যাত্রীদের অজ্ঞান হওয়ার বা জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে। কিন্তু তাও এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সামনের দিকে কেবিনের দরজায় পৌঁছে তা খুলে দেয়, যার ফলে বিমানের ভেতরের ধোঁয়া বাইরে চলে যেতে শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা কমেনি। আগুন এখনও বিমানের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলিকে ধ্বংস করে চলেছে এবং বিমানের ভিতরে গর্জন বেড়ে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যাত্রী এবং ক্রু সদস্যদের জন্য সময় শেষ হয়ে গেছে। যেভাবে বিমানের মালপত্র আগুনের কবলে পড়েছে, পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে। প্রবল বাতাস বিমানের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে পাইলটদের একে অপরের সঙ্গে কথা বলার জন্য চিৎকার করতে হচ্ছে। যন্ত্রপাতির অকার্যকারিতা পরিস্থিতিকে আরও খারাপ করেছে, যা পাইলটদের জন্য বোঝা কঠিন হয়ে গেছে যে কি হচ্ছে। পাইলট যতক্ষণ সম্ভব যুদ্ধ করে যাচ্ছিলেন, কিন্তু এটি একটি পরাজিত যুদ্ধ ছিল। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল এবং পাইলট তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সময় এবং পরিস্থিতি তাদের বিপরীতে ছিল। স্থানীয় সময় রাত 12টা 4 বিমানবন্দর থেকে 160 কিলোমিটার দূরে আকাশে 3 টুকরো হয়ে সমুদ্রে পতিত হয় ফ্লাইট 295। এই দুর্ঘটনায় কেউ বেঁচে ফিরতে পারেনি। এই ট্র্যাজেডির পর যখন তদন্তকারীরা ধ্বংসাবশেষের তদন্ত শুরু করে, তখন তাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু আগুনের কারণ পরিষ্কারভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন যে আগুনের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, যা নির্দেশ দেয় যে জাহাজে অত্যধিক দাহ্য পদার্থ ছিল। যখন ধ্বংসাবশেষ থেকে দৃঢ় প্রমাণ মেলেনি, তখন তদন্তকারীরা কার্গো ম্যানিফেস্টোর তদন্ত নেন। কার্গো ম্যানিফেস্টো হলো একটি নথি যাতে কোনো বিমান বা জাহাজে পরিবাহিত মালপত্র এবং সামগ্রীগুলোর সম্পূর্ণ তালিকা থাকে। এই তদন্ত দেখা যায় যে বিমানে কম্পিউটারের অংশ এবং লিথিয়ামের ব্যাটারি ছিল, যা দাহ্য। কিছু তদন্তকারীর মতামত ছিল যে এই ব্যাটারিগুলো এত বড় আগুনের কারণ হতে পারে না, কারণ তাদের আকার এবং প্রকৃতি এটা সম্ভব করতে পারে না। তবে এটা আমাদের মনে রাখতে হবে, সেই সময় সাউথ আফ্রিকান এয়ারওয়েজ পূর্বেও বিপজ্জনক সামগ্রী ম্যানিফেস্টোতে নথিভুক্ত না করেই পাচার করেছে, যা এবারেও কিছু হতে পারে বলে সম্ভাবনা বাড়ায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।